এখানকে এত ঐতিহাসিক জিনিসপত্র আছে এবং সেগুলোর কথা চিন্তাই করা যায় না, এবং সেগুলো নিয়ে একটা ভালো বই লেখা উচিত। শুনলাম প্রফেসর শরীফুল ইসলাম নওগাঁর কৃতি এবং পত্নী একটা বই নিয়েছে, ওই বইটাও আমি কিনতে চাই। এবং সেই জন্য নওগাঁকে নিয়ে আমরা বোধহয় বেশি কথা বলি না, কিন্তু কাজ করে যায়। নওগাঁর লোক আগে ছিল, আমি যখন স্বাধীনতার পর এখানকার ডিপুটি স্পিকার ছিলেন বয়তুল্লাহ সাহেব, তখন খুব খুশি হয়েছিলাম যে নওগাঁর একজন লোক ডিপুটি স্পিকার। তো এইরকমভাবে অনেকে ধীরে ধীরে হয়েছে, এবং পাকিস্তানের সময়ও এখানকার লোক ছিল। তো যাই হোক, আমি আজকে 21শে ফেব্রুয়ারি, 21 একটা বিখ্যাত নাম। এখানে অনেক সাহিত্যিক এবং ঐতিহাসিক বলেছেন যে 21 হচ্ছে বাঙালি মুসলমানের ঘরে ফেরা, বাঙালি মুসলমানের ঘরে ফেরা দেশ এই সময়টা। এবং এখানে প্রফেসর সাহেব বললেন যদি ফেব্রুয়ারি না থাকতো মার্চ আসতো না, খুবই ইম্পর্ট্যান্ট কথা। এবং আমি আমার নিজের জীবনেও কিছু জিনিস না হলে বলি, আমার জীবনে এখন ফেব্রুয়ারি হচ্ছে, একদিন মার্চ আসবে। তার মানে আপনি একটা প্রস্তুতি, আপনার সময় লাগে এবং তারপর এর ফল পাওয়া যায়, এবং সেটা বাংলাদেশের ব্যাপার হয়েছে। এবং এখানে 21শে পরিষদকে অনেক ধন্যবাদ আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্যে। আমি জীবনে অনেক প্রাইজ পেয়েছি, কিন্তু নওগাঁ থেকে একটা প্রাইজ পাওয়া, এটা যে কত, এটা বলার অপেক্ষা রাখে না। এটা নিয়ে কোনো বলার কিছু নাই, এটা হৃদয়ের ফিলিংস। এবং যখন ওনারা বললেন নওগাঁর জনসাধারণকে আমাকে পরিচয় করে দেবেন, তখন আমি সব চাইছি। এখানে আমার দুটো পাওয়া, একটা হচ্ছে কি বলে ফেব্রুয়ারি পরিষদ, আর একটা হচ্ছে কেডি স্কুল। হ্যাঁ, কেডি স্কুল আমার জীবনের সেকেন্ড স্কুল। প্রথমে গ্রামে পড়তাম, তারপরে কেডি স্কুলে এসেছি। এটা 1963 সাল হবে। তো প্রথম দিন স্কুলে এসে এই স্কুলে আমার অনেক স্মৃতি, এটা বলতে গেলেও কয়েক ঘন্টা লাগবে। কিন্তু কিছু জিনিস আমার জীবনে এখনও পাথেয় হয়ে থাকে। যেমন দুটো টিচার, আমার সব টিচার প্রিয় ছিল, এবং আমি মতিন রহমানের সঙ্গে কথা বললাম, উনি আমার 1 বছরের সিনিয়র। আমাদের সমস্ত টিচারগুলো প্রায় একই সময়ের টিচার। তো যাই হোক, দুটো টিচারের কথা আমার খুব মনে আছে, বললে হয়তো আপনাদের ভালো লাগবে। একটা টিচারের নাম হচ্ছে রায়চান বাবু প্রামাণিক। আমি যখন প্রথম দিন এই কেডি স্কুলে আসি এবং ক্লাস আরম্ভ করি প্রথম দিন, তখন উনি একটা ধুতি পরে এখানে থাকতেন। তো ধুতিটা এইরকম বাম হাতে নিয়ে ডান হাতে প্রত্যেকের কাছে গিয়ে অঙ্কর খাতা সই করতেন। তো আমার কাছে যখন আসলো, আমি তো কেডি স্কুল তো আমার কাছে তখন তো মনে হয় বিরাট কিছু, জার্মানির চেয়েও বড় কিছু। তখন তো জার্মানির নামই শুনিনি। তখন উনি আমাকে তোর খাতাটা দেখি। তা আমি কিছু না বলে হপচত হয়ে আসি। তো পাশের একজন ছাত্র বলছে, স্যার ও নতুন। তখন বলতেছে, এক চোরে কিন্তু আজকেই পুরানো করে দিব। এই কটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। এবং তারপর বাসায় যে বললাম যে স্কুলে বোধহয় আমার যাওয়া যাবে না, এত ভয়। তোরা বললো, না উনি তো তোমাকে চড় দেয়নি, উনি তো শুধু বলেছেন তুমি যাও। তো তারপরে আমি স্কুলে আবার আসা আরম্ভ করি। এটা একটা স্মৃতি আমার মনে আছে। আর দ্বিতীয় একটা স্মৃতি, এখানে গোলাম মুর্শিদ নামে একটা স্যার ছিলেন। উনি আমরা উকিল স্যার বলতাম। তো উকিল স্যার একটা কথা বলতেন, সেই ফিলোসফিটা আমি জীবনে এখনও ওই যে ফলো করে চলি। তবে উনি আমাকে বলতেন, যে ছোকরা দাদার নামে চলে সে হলো গাধা, যে ছোকরা বাবার নামে চলে সে হলো আধা, আর যে ছোকরা নিজের নামে চলে সে হলো শাহজাদা। এবং এই কথাটা শোনার পর আমি আশ্চর্য হয়ে গেলাম, মানে নিজের নামেই চলতে হবে, শাহজাদাই হতে হবে। এবং সেই ফিলোসফিটাই আমি সারা জীবন বহন করে চলেছি। তা আপনাদের এই কথা বলার অর্থ যে জ্ঞানীর এবং ফিলোসফি যে জিনিসগুলো, সেই কিন্তু এই স্কুল থেকে আমার জীবনে এসছে। এবং এটা আমি এখনও বলি, জার্মানি একটা দার্শনিকের দেশ, সেখানে মার্কস, হেগেল, কান্ট, অনেক রকম এগুলো নিয়ে আমি পড়াশোনা করছি বিজ্ঞানের ছাত্র দ্বারা। তবুও যেন আমার সেই প্রাইমারি স্কুলের শিক্ষকদের কথাগুলো আমার তখনকার এখনও মনে পড়ে। তো কেডি স্কুলের স্মৃতি, নওগাঁর স্মৃতি, এগুলো বলে তো শেষ করা যাবে না। আমি মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল 17 বছর। সেই সময় মুক্তিযুদ্ধ যখন আরম্ভ হয়, তখন আমরা বালুরঘাটের বর্ডারে গিয়েছিলাম। সেখানে আমার বাবা মা ভাই বোনকে নিয়ে থাকতাম। আর আমি বিভিন্ন শরণার্থী শিবিরে হেল্প করেছি, খাদ্য দিয়েছি। তারপর যখন 9 মাস যুদ্ধ শেষ হয়ে গেল, আমি যখন ফিরে আসলাম, তখন এসে দেখি আমাদের বাড়িটা পুড়ে ফেলেছে, মানে বাড়ির আর কোনো অংশ বাকি নাই। তখন আমি বললাম যে শোয়ার তো জায়গাও নাই, তাহলে আমি কি করি। আমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম মুক্তিযুদ্ধের
মুক্তিযুদ্ধের আগে। তো আমার একটা সিট ছিল কায়েদ আজম হলে, তখন একটা নাম ছিল কায়েদ আজম, পরে ওটা আমরা করেছি শহীদ তিতুমির হল। ওই হলে তো আমি আর এখানে না ঘুমিয়ে চলে গেছি সেই ওখানেই। তারপর ওখানে আমি ছিলাম। এখানে থাকার 5 মাস পর আমি স্কলারশিপ পাই জার্মান সরকারের, কিন্তু স্কলারশিপ দিয়েছে বাংলাদেশ সরকার। এটা বাংলাদেশ সরকারের প্রথম বিদেশি স্কলারশিপ, এবং জার্মানি আমি দুটো দেশের স্কলারশিপ পেয়েছিলাম। 2 জায়গাতে আমি অ্যাপ্লাই করেছিলাম, একটা রাশিয়াতে আর একটা জার্মানিতে। তা আমি তো কোনোটাই চিনি না। তো আমি তখন বিভিন্ন স্যার, এমনকি সেক্রেটারিয়েটে গিয়েও আমি লোকজনকে জিজ্ঞাসা করি কোথায় গেলে ভালো হবে। তো সবাই বলছে তুমি জার্মানিতেই যাও। তারপরে আমি জার্মানিতে গিয়েছি, এবং আমার মা বাবা তখন স্বীকার হয়নি, বলে তুমি আসলে মাস্টার করো, মাস্টার করার পর তুমি যাও, এত কম বয়সে তুমি কেন যাচ্ছ। কিন্তু সেই সময় মুক্তিযুদ্ধের স্প্রিয়া, এবং মনে হচ্ছে আমরা পৃথিবীটা জয় করতে পারবো, এইরকম একটা আমাদের মধ্যে স্প্রিয়া এসেছিল, আমাদের মধ্যে শক্তি এসেছিল। আর তাছাড়া তো বাড়িটা নাই, পুড়ে গিয়েছে। এই দুটো কারণের জন্যেই আমি তখন জার্মানি যাই। জার্মানিতে আসার পর একটা নতুন কালচার, নতুন দেশ, মানুষ অন্যরকম। আমি তো সারা জীবন নওগাঁ এবং বুয়েটে কোনোদিন কোনো সাদা মানুষকে দেখেছি কিনা আমার খেয়াল নাই, যে দেখি সমস্ত লোকগুলো অন্যরকম দেখতে। এখানে আমি মাত্র 2টা ওয়ার্ড চিনতাম, লুফটহানজা আর কিন্ডারগার্টেন। সেই লুফটহানজার কিন্ডারগার্টেন থেকে ধরে সেই দেশে আমি জার্মান ভাষা শিখলাম, এবং জার্মানির সেই যত ডিগ্রি আছে সবগুলোই খেটে খেটে আমি করেছি। অনেক পরিশ্রমের কথা। সেখানে তো কেউ এসে আমাকে বলেনি তুমি আজকে ভাত খেয়েছো কি না, তুমি আজকে কি ঘুমিয়েছো কি না, কেউ তো আমাকে বলেনি। যদি আমি বাড়িতে চিঠি লিখতাম 2 সপ্তাহ লাগতো সেই চিঠি আসা, আবার সেই চিঠি ফিরতে আরও 2 সপ্তাহ লাগতো। তার মানে 4 সপ্তাহ আগে আমি বাংলাদেশ সম্বন্ধে কোনো খবর পেতাম না। এইরকম পরিস্থিতি হলে জীবনে কোনো দিন একদিন ইচ্ছা করে আমি দেখিনি কিভাবে রান্না করে, সেখানে যে আমি নিজে নিজে রান্নাও শিখলাম। তো এইভাবে করে জীবনটা কাটিয়ে দিয়েছি, এবং তারপর বাংলা সর্বোচ্চ ডিগ্রিটাও আমি নিয়েছি। তা আমি এই স্মৃতিগুলো এত আর বেশি বলতে চাচ্ছি না। আমি শুধু আরেকটা কথা আপনাদেরকে তো বলতে চাই, আমি যে সাবজেক্ট পড়েছি সেই সাবজেক্টের নাম আপনারা হয়তো জানেন, মেডিকেল ফিজিক্স। তো সবাই বলে যে এটা কি, আমাদের বুঝিয়ে দাও। হ্যাঁ, তখন আমি সাবজেক্টে কীভাবে বসবো। আমি যখন পিএইচডি করেছি, আমি যখন প্রফেসর হলাম, তখন বিভিন্ন দেশে আমি বক্তৃতা দিতে যেতাম, বিশেষ করে ইন্ডিয়াতেও আসছিলাম। কারণ আমার একটা ধারণা ইন্ডিয়ার বড় বড় সুন্দর সরাস এগুলো আমার দেখা দরকার। এখানে আসার পর তখন বাবা মাকে আমি ভিজিট করার জন্য বাংলাদেশে আসি। তখন হঠাৎ করে আমার মনে পড়লো আমি বাংলাদেশের হসপিটাল গিয়ে দেখি না কেন এখানে কি হয়। তারপরে যে দেখলাম যে বাংলাদেশের হসপিটাল রুগীকে চিকিৎসা করে 2 জন ব্যক্তি, মানে ডাইরেক্ট, ইনডাইরেক্ট তো অনেক আছে, 2 জন চিকিৎসা করে, এক ডাক্তার আর টেকনিশিয়ান। তখন তো আমি আশ্চর্য হয়ে গেলাম, ডাক্তার আর টেকনিশিয়ান কী করে ক্যান্সারের চিকিৎসা করে। এটা তো জার্মানিতে একদম নিষিদ্ধ। এই আমার সাবজেক্ট মেডিকেল ফিজিক্স, এটা না হলে তারা কি করে ক্যান্সারের চিকিৎসা করে। আপনারা জানেন যে রেডিওথেরাপি, ওকে, ডাক্তাররা যখন কেমোথেরাপি করে তখন তারা তো ঔষধ দিতে পারে, এটা কোনো সমস্যা না। কিন্তু যখন রেডিওথেরাপি করে কীভাবে করে, এটা তো রেডিয়েশন, এটা তো রশ্মি, এটা দেখা যায় না, এটা খাওয়া যায় না, এর কোনো রং নেই। তাহলে এটা কীভাবে শরীরের মধ্যে যায়, কোথায় যায়, কিভাবে, এটা শুধু আমরাই বলতে পারবো। কারণ আমরা রেডিয়েশন নিয়ে শরীরের মধ্যে যে রিয়াকশনগুলো হয়, যে স্ক্যাটারিংগুলো হয়, সেগুলোই আমাদের পড়াশোনা। সেই জন্য আমাদেরকে এই টিমের সঙ্গে অ্যাডজাস্ট করেছে। তখন আমার মধ্যে একটা মাতলামি ধরে গেল, আরে বাবা, আমরা তো স্বাধীনতার সময়ের মানুষ, আর এইরকম বাংলাদেশে নাই, তো আমার জন্য তো একটা চান্স। এবং ওই যে আমার মধ্যে পাগলামি ঢুকলো যে এই সাবজেক্টটাই বাংলাদেশে করেই ছাড়বো। তখন আমার প্রফেসর যারা আছে, সুপারভাইজার, তাকে জিজ্ঞাসা করেন সাবজেক্ট করবো, বলছে তুমি যদি এটি লাগো আমরা তোমাকে সাপোর্ট আমরা দিব। তারপর সেই 90 দশক থেকে আমি বাংলাদেশে এসে বক্তৃতা দিচ্ছি। নওগাঁতে আমার আসা হয় না, তখন ওখান থেকে বক্তৃতা চলে যায়। এইভাবে করতে 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 সেই সাবজেক্টটা গঠন হয়েছে। আপনারা শুনে আশ্চর্য হবেন, বাংলাদেশের এমন কোনো ক্যান্সার সেন্টার নাই যেখানে আমার ছাত্র নাই। এই জন্যে আপনারা যখন আমাকে বলেন জার্মান প্রবাসী, তখন আমি প্রতিবারই একটু আটকে উঠি, এটা বলা ঠিক, আমি কি জার্মান প্রবাসী না আমি জার্মান প্রবাসী দেশি কি আসলে। কারণ আমি সারাক্ষণ এখানে এসেছি, বৎসরে প্রায় 4 বার আসতাম, এবং সারাদিন 2 সপ্তাহ করে ক্লাস নিয়ে যেতাম। এইভাবে খেটে খেটে আমার এখানকার যারা ছাত্র, বন্ধু বান্ধব, আরও অন্যান্যরা এই দেশে এই সাবজেক্ট প্রতিষ্ঠা হয়েছে। আমি জীবনে সুখী যে একটা সাবজেক্টে ক্যান্সারদের উপকরণে ব্যবহার হয়, সেই সাবজেক্টটা আমি করতে পেরেছি। এটা আমি বলবো, এবং নওগাঁবাসীকে এটা আমি অবশ্যই বলবো, কারণ আমি নওগাঁ থেকে এটা
মানুষ, সে মানুষ এটা করতে পেরেছে, বাংলাদেশের এরকম একটা সাবজেক্ট। এবং এই সাবজেক্টের জন্যেই, এই কাজের জন্যেই, এবং আমার সাংস্কৃতিক যে কাজগুলো আছে, আমি তো প্রথমেই বাংলাদেশে গেছি, তখন তো বাংলাদেশের কেউ নাই, আমাদের সব কিছুই করতে হয়েছে। আর আমি সাহিত্যিক নই, আমি সংস্কৃতি মনা, এবং আমি অনুরাগী, সাহিত্যের অনুরাগী। সেই জন্যে যখনই সুযোগ পেয়েছি, আমি বাংলা সাহিত্য, বাংলার পার্সোনালিটি, আমি বাংলা সাহিত্য, বাংলার কবি সাহিত্যিককে আমি অত্যন্ত পছন্দ করি। আমার গর্বের বিষয় যে আমি বাঙালি হিসাবে জন্মগ্রহণ করেছি। ওনার কথা শুনে আমার অত্যন্ত মনটা হলো যে বাঙালি বলেই আমি নিজেকে প্রচার করি। হ্যাঁ, আমি বাঙালি কিন্তু জার্মান প্রবাসী। তো এইভাবে করতে করতে আমি ওখানে একটা সেন্টারও সৃষ্টি করেছিলাম যে আমার সাবজেক্টে তো কবি, যদি বাংলা সংস্কৃতি করতে হয় তখন আমি একটা সেন্টার করলাম জার্মানদের নিয়ে। এবং যত রকম প্রফেসর, যারা ইন্ডোলজির প্রফেসর, তাদের বললাম যে এবার বাংলাদেশকে যেহেতু চেনে না, আপনারা ইন্ডিয়ানদের অনেক ইয়ে করেছেন, এবার বাংলাদেশকে আমরা কিছু করি। বাংলাদেশ স্টাডি অ্যান্ড ডেভেলপিং সেন্টার, এটা এখনও চলমান। এই সেন্টারের ভিতর দিয়ে আমরা বাংলা সাহিত্য, সংস্কৃতি এবং বিভিন্ন জিনিস করেছি। এমনকি এই সেন্টারের ভিতর দিয়ে আমরা স্কুল, কলেজ এগুলো করারও চেষ্টা করেছি। এটা হচ্ছে আমার জার্মানির জীবন। যে শুধু ক্যান্সার চিকিৎসা করলে হবে না। দেখেন বাংলাদেশে বড় বড় হসপিটাল আছে না, এই স্কয়ার হসপিটাল, এভারগ্রিন, সব কিছু হসপিটাল। এই হসপিটালের অবশ্যই প্রয়োজন রয়েছে। আমরা যখন ক্যান্সারে আক্রান্ত হই তখন এর প্রয়োজন আছে, কারণ আমাদের চিকিৎসার দরকার। কিন্তু আমরা যখন ক্যান্সারে আক্রান্ত হই, কোন স্টেজে আমরা ক্যান্সারে আক্রান্ত হই? 3 বা 4। তো 3-4 হলে আমরা অবশ্যই চিকিৎসা করব। এখানে আমাদের কি হয়, মধ্যবিত্তের যত এই পর্যন্ত সঞ্চয় আমরা করেছি, অ্যাপার্টমেন্ট তৈরি করেছি, সবগুলো বেঁচে আমাদের এই রোগের চিকিৎসা করাতে হয়। গোলাম আবু জাকারিয়া মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন শেখ আব্দুল মতিন, সহসাধারণ সম্পাদক 21শে পরিষদ নওগাঁ। ভাই একটু ক্যামেরার সামনে থেকে এক সাইড থেকে ছবি নেই। হ্যালো ভাই, সাইড থেকে ছবি নেই।